প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন টিভি নলেজ দেখার জন্য। সাথে আছি ডক্টর সজল আশফাক। আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে। স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একটি বিষয়ের উপর আমরা কথা বলি। দর্শক, আজকে আমরা খুবই সমসাময়িক একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে, আপনারা জানেন যে আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ, এবং এই কোরবানিতে আসলে স্বাস্থ্যের একটা বিষয় কিন্তু জড়িত। কারণ অনেক সময় চিকিৎসকরা এই কোরবানির সময় বিভিন্ন খাবার দাবার নিয়ে একটু বিধিনিষেধ আরোপ করেন। তো আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো, যেগুলো আসলে আমরা সবসময় চিকিৎসকদের কাছ থেকে শুনে থাকি, সেগুলো একটু আলোচনা করব। তো আজকে আমাদের সাথে উপস্থিত আছেন নিউ ইয়র্ক থেকে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আসুন পরিচিত হই ডাক্তার মঞ্জুর মোর্শেদের সাথে। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ শ্রদ্ধাভাজন ডক্টর সজল আশফাক ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনি জানেন যে কোরবানির সময় কিছু বিষয় থাকে, মানে খাবার দাবারের বিষয় থাকে, এবং বিশেষ করে এ সময় একটা মানে রেড মিট বা লাল মাংসের একটা আধিক্য লক্ষ্য করা যায়। তো এই বিষয়গুলোর সাথে যে প্রশ্নটা আসে কোলেস্টেরল নিয়ে আসে এই রান্না বান্নায় আমরা কি ধরনের তেল ব্যবহার করব সেটা নিয়ে আসে। তো এগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই, যাতে দর্শকরা কিছুটা হলে উপকৃত হন। তো প্রথমেই আপনার কাছে যেটা প্রশ্ন, যে আসলে কোলেস্টেরল নিয়ে যদি বলি, আসলে কোলেস্টেরল বিষয়টা কি, মানে কোলেস্টেরল সম্পর্কে যদি একটু ধারণা দেন। কারণ অনেকে হয়তো বলেন যে কোলেস্টেরল বেশি, কোলেস্টেরল এটাতে বেশি কোলেস্টেরল, খাবারে কোলেস্টেরল। আসলে কোলেস্টেরলটা কি? জি, ধন্যবাদ अगेन। যে কোলেস্টেরলটা হচ্ছে যে একটা ওয়াক্সি টাইপ অফ সাবস্টেন্স, মিন্স অনেকটা আপনি সহজভাবে যদি আমি বলি, সেটা হচ্ছে যে ফ্যাট বলি। তো এই ফ্যাটটা কিন্তু একদম যে না থাকলে কিন্তু আবার সেটাও ক্ষতি। কারণটা হচ্ছে যে এই ফ্যাট আমাদের শরীরে অনেক আবার ভালো কিছুও করে থাকে। যেমন আমাদের কোষ যে আছে, সেল যে আছে, সেল মেমব্রেন বানানোর জন্য, তারপর যেমন ধরনের বিভিন্ন ধরনের ফ্যাট সলুবল ভাইটামিন ডি এর কথা বলেন, কিংবা আবার বিভিন্ন ধরনের হরমোন বা টেস্টোস্টেরন, এগুলো বানাতে হলে কিন্তু আপনার কোলেস্টেরল দরকার। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই ফ্যাটটা যখন রক্তে অনেক বেশি পরিমাণ হয়ে যাবে, তখন আমাদের বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। তো এটি হচ্ছে যে কোলেস্টেরল। জি, অনেক ধন্যবাদ। মানে এটা মানে খুব সাধারণভাবে বললে যে এটা চর্বি জাতীয় একটা বিষয় বা একটা জিনিস, সেটা আমাদের শরীরে থাকে এবং বিভিন্ন জায়গায় থাকে। রক্তে থাকতে পারে, শরীরে বিভিন্ন মানে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে থাকতে পারে। কিন্তু আপনি যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের শরীর গঠনে কিন্তু এটা দরকার আছে। আপনি যেটা বললেন যে কোষের যে আবরণ, সেখানেই এটা থাকে। তাছাড়া কিছু হরমোন আছে যেগুলোর ক্ষেত্রে লাগে। আপনি যেটা বললেন যে কিছু ভাইটামিন আছে যেগুলো আসলে শরীরে মানে শোষিত হওয়ার জন্য বা শরীরে সেটিকে গ্রহণ করার জন্য সেই আমাদের এই কোলেস্টেরলটা লাগে বা ফ্যাটটা লাগে। তো অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে এটা দরকার আছে, অবশ্যই একটা মানে পরিমাণ মতো এটা দরকার আছে। আহ, এটা না থাকলে হবে না। কাজে এটা গুরুত্বপূর্ণ, এই জন্যই এটা গুরুত্বপূর্ণ যে এটা শরীরের জন্য দরকার। অনেক ধন্যবাদ। তো কিন্তু আপনি একটা জিনিস বললেন যে এটা যখন বেশি হয়ে যাবে, যখন আমরা বলি যে হাই কোলেস্টেরল, তখনই সেটা সমস্যা। হাই কোলেস্টেরল বলতে এটা কি, মানে রক্তে কোলেস্টেরলের মাত্রা, নাকি অন্য কোনো কোথাও? মানে এটা কিভাবে পরিমাপ করেন, কখন বলা যায় যে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি? জি, এটি আমরা সাধারণত রক্ত যখন দিয়ে থাকি বিভিন্ন কিছু মাপার জন্য, সেই সাথে লিপিড প্রোফাইল বলে থাকি, যেটি কোলেস্টেরল মাপার ব্যাপারে হয়ে থাকে। তো এই কোলেস্টেরল লিপিড প্রোফাইলের মধ্যে যে আপনার চর্বির পরিমাণ কত, সেটি জানা হয়ে থাকে। একটা হচ্ছে যে আপনার টোটাল কোলেস্টেরল, মিন্স আপনার সেখানে এইচডিএল আছে, এলডিএল আছে, ট্রাইগ্লিসারাইড আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো সবকিছু মিলে একটা টোটাল কোলেস্টেরল আছে। আরেকটা হচ্ছে যে আপনার ব্যাড কোলেস্টেরল, যেটাকে আমরা লিপো ডেনসিটি লিপোপ্রোটিন বলে থাকি, লো ডেনসিটি লিপোপ্রোটিন বলে থাকি, এলডিএল। আরেকটা হচ্ছে যে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এইচডিএল। তারপর সে সাথে আছে ট্রাইগ্লিসারাইড, সে সাথে আছে আবার রেশিও, এলডিএল থেকে এইচডিএল রেশিওটা কেমন, সেগুলি। এছাড়াও আরো বিভিন্ন নতুন নতুন অনেক কিছু বের হয়েছে, যেমন লিপোপ্রোটিন এ, তারপর লিপোপ্রোটিন বি, এই ধরনের অন এন্ড অন আরো কিছু নতুন কিছু সংযোজন আছে। তো মোটামুটি যে এই কোলেস্টেরল যখন হাই বলে থাকি, তখন হচ্ছে যে দ্যাট মিন্স আপনার টোটাল কোলেস্টেরলটা যদি 200 এর উপরে হয়ে থাকে, তখন আপনি বর্ডারটা পার হয়ে গেছে। তার মানে 260 এন্ড অ্যাভাব হলে আপনি একটা ডেঞ্জার জোন
নিয়ে আছেন। সেই সাথে সাথে যদি আপনার এলডিএল কোলেস্টেরলটা ভেরি ট্রিকি। এটি কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট প্যারামিটার আপনার যাদের কোলেস্টেরল আছে এটি মাপার জন্য। তো এই এলডিএল কোলেস্টেরলটা আপনার একটা হচ্ছে যে সুস্থ মানুষের একটা এলডিএল কোলেস্টেরলটা কিরকম, আরেকটা হচ্ছে যে যাদের হার্ট অ্যাটাক হয়ে থাকে তাদের ক্ষেত্রে এলডিএল লেভেলটা কিরকম হতে হবে সেটি একটা আছে। আরেকটা হচ্ছে যে আপনার এইচডিএল, যেটি ভালো কোলেস্টেরল। এগেইন এটা মেইলের ক্ষেত্রে এক ধরনের, হ্যাঁ, তারপর মহিলার ক্ষেত্রে আরেক ধরনের নাম্বার আছে। তো এই নাম্বারগুলো দেখতে হয়। এছাড়াও যদি আপনি যদি কনফিউজ থাকেন, তারপর এলডিএল এইচডিএল রেশিও সেটিও মাপা যেতে পারে। এই ধরনের অনেক প্যারামিটার নিয়ে আমরা বুঝতে পারি যে আপনি কি ডেঞ্জার জোনে আছেন কিনা। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে কিছু পরীক্ষা নিরীক্ষা করলে রক্তে বোঝা যাচ্ছে যে কোলেস্টেরল মাত্রাটা বেশি। কিন্তু এই যে হাই কোলেস্টেরল হয়ে যাচ্ছে, কারো হয়তো কোলেস্টেরল স্বাভাবিক মাত্রায় ছিল, তো এই বেড়ে যাওয়াটা কিভাবে ঘটে? মানে এটার পেছনে কারণগুলো কি? মানে আমরা যেটা আপনারা বলেন যে খাবার দাবার, আসলে কি খাবার দাবারই সব, না আরো কোনো বিষয় আছে? কিভাবে এই কোলেস্টেরলটা আসলে আমাদের শরীরে বেড়ে যায়? জি, সর্বপ্রথম আপনার বেড়ে যাওয়ার অনেক কারণ হতে পারে। একটা হচ্ছে যে এইজ। আমাদের যখন বয়স বেড়ে যায় তখন আপনার দেখেন, একটা চিন্তা করেন, একটা শিশু অবস্থায় যেরকম একটা সুন্দর ইলাস্টিসিটি আছে ভেসেলের মধ্যে, তারপর আস্তে আস্তে বিভিন্ন ধরনের কোলেস্টেরল বিল্ড আপ হয়ে থাকে। সেটি খাবার দাবারে হোক, সেটি অনেক কারণে হোক, এইভাবে বিল্ড করতে একটা বয়স হলে, যেমন ধরুন 65, 75 এগুলোর পরে আপনার এটি একটু বাড়তে থাকে। এটি একটি কারণ। আরেকটা হচ্ছে যে আপনার যাদের ফ্যামিলিতে যদি কোনো জেনেটিক যদি কম্পোনেন্ট থাকে সেটির জন্য আপনার হতে পারে, কারণ তাদের ফাংশনটা জেনেটিক কারণে আপনার এই কোলেস্টেরলটা বাড়তে পারে। এছাড়াও আপনার যদি যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, যাদের লিভার ডিজিজ আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের এইচআইভি বা এইডস আছে, কিংবা যাদের আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড প্রবলেম আছে, লুপাস আছে, অটোইমিউন ডিজিজ, হ্যাঁ, কিংবা আপনার ওভারওয়েট বা ওবেসিটি আছে, কিংবা এমন কি স্লিপ অ্যাপনিয়াতেও দেখা যায়। তো এই ধরনের অনেকগুলি মেডিকেল কন্ডিশনের জন্য আপনার এই কোলেস্টেরলটা কিন্তু বাড়তে পারে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ডাক্তার মজিবুর রহমান। তার মানে বিষয়টা এমন না যে কেউ একজন অনেক বেশি চর্বি জাতীয় খাবার গ্রহণ করছে তাতেই তার কোলেস্টেরলটা বাড়বে, তা না। মানে যারা এটা করছেন না তাদেরও এটা কোলেস্টেরল বেশি থাকতে পারে যদি বংশগত হয়। এবং আরো কিছু রোগের কথা বললেন, সেই রোগগুলো থাকলে সেগুলো যদি সেভাবে চিকিৎসা করা না হয় সঠিকভাবে, তো সেগুলোর কারণেও কোলেস্টেরল আমাদের শরীরে বা রক্তে বেড়ে যেতে পারে। তো এই যে বেড়ে যাওয়া, আমি যদি বলি যে কোলেস্টেরল বেড়ে যাওয়াটার ক্ষেত্রে আপনি ডায়াগনোসিসে যেটা বললেন সেটা তো আসলে ওই যে পরীক্ষা নিরীক্ষার কথা বললেন সেগুলো দিয়েই তো আসলে আপনারা বুঝতে পারেন, তাই না? নাকি আরো কোনো বিষয় আছে? জি, তো যদি জি, হ্যাঁ হ্যাঁ, সরি, জি, এগেইন সর্বপ্রথম স্ক্রিনিংটা হচ্ছে যে আপনার লিপিড প্রোফাইল, যেটা ব্লাড টেস্টের মাধ্যমে জানা যায়। এটি হচ্ছে যে নাম্বার ওয়ান। এর সাথে আপনার যে কোনো একটা পেশেন্টকে যখন আমরা ইন্টারভিউ করে থাকি, তার অনেক কিছু জিজ্ঞেস করে থাকি, তার হিস্ট্রি জিজ্ঞেস করে থাকি, তার ইটিং হ্যাবিট কেমন, ওবেসিটি কেমন, তারপর এক্সারসাইজ করছে কিনা, স্মোকিং করছে কিনা, অ্যালকোহল ড্রিঙ্ক করছে কিনা, হ্যাঁ, এই ধরনের ফ্যামিলিতে আছে কিনা, এগুলো হচ্ছে যে সব সম্পূরক কিছু। কিন্তু ডায়াগনোসিসের ব্যাপারে আপনার এমন কোনো ইয়ে নাই যে রক্তের মাধ্যমে জানতে পারেন। আর তাছাড়া আরেকটা জিনিস, আপনি যে এখন ইদানিং আপনার ক্যালসিয়াম স্কোরিং যেটা হার্টের জন্য করা যায়, সেটার মাধ্যমে আপনারা জানতে পারেন যে আপনার কোলেস্টেরল লেভেল কেমন। সেটি আবার কেমন, এটি বলাও হয়েছে যে ক্যালসিয়াম স্কোরিং। তাহলে কোলেস্টেরল একটি ফ্যাট, আবার এখানে ক্যালসিয়াম স্কোরিং এর সাথে আবার কি সম্পৃক্ততা? কোলেস্টেরলটা যখন জমতে এটা উপরের ভাগে পরবর্তীতে এটা ক্যালসিফাইড হয়ে যায়, এবং এই ক্যালসিফিকেশনটা তখন এই স্ক্যানের মাধ্যমে জানা যায় যে আপনার ক্যালসিয়াম স্কোরটা কেমন, সেটির মাধ্যমে জানা যেতে পারে। এছাড়া যদি কোনো না কোনো কারণে আপনি যদি সিটি স্ক্যান করেন, করোনারি সিটি স্ক্যান করেন, কিংবা যদি কোনো না কোনো কারণে যদি আপনি অ্যাঞ্জিওগ্রাম করেন, তখন বোঝা যায় যে আপনার কতটুকু ভেসেলে অবস্ট্রাকশন আছে। সেই অবস্ট্রাকশনটা হচ্ছে যে আপনার এই চর্বি, এই কোলেস্টেরল। তো সুতরাং এইভাবে বিভিন্ন ভাবে জানা যায়। তবে প্রাথমিকভাবে আপনার ব্লাড টেস্টের মাধ্যমে জানা যায় যে আপনার কোলেস্টেরল কেমন। আচ্ছা, তো এগুলো তো বুঝলাম। ধরেন একজন মানুষ সুস্থ আছে, কারণ আপনার যেসব কারণ বললেন না, তাতে তো আসলে আমরা বাইরে থেকে বুঝতে পারবো না যে এই লোকটার কোলেস্টেরল বেশি আছে কিনা। কিন্তু আমরা কোলেস্টেরলের ঝুঁকি নিয়ে কথা বলবো। তার আগে যদি একটু বলি, সেই ঝুঁকিগুলো শুনবো যে কোলেস্টেরলের কারণে কি কি ঝুঁকি আছে শরীরে। কিন্তু হুট করে তো আর কাউকে আপনারা কোলেস্টেরল টেস্ট করতে দেন না। সেক্ষেত্রে মানে
মানে একটা মানুষ সুস্থ আছে, শরীরের তেমন ওজন নাই, বা মানে শরীরে যেসব আমরা ভাবি যে একটু মোটা বা ওজন বেশি, শরীরের বাইরেই অনেক চর্বি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো সন্দেহ করা যেতে পারে। কিন্তু যার গড়নটা স্বাভাবিক, আহ তার যদি কোলেস্ট্রল বেশি থাকে, সেটার জন্য আপনি কিভাবে সন্দেহ করবেন? মানে আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে কখন টেস্টটা করবেন? জি, জি, জি। আপনি প্রশ্নটা করার আগে আপনি বলেছেন যে অনেক সময় যে চিকন যারা পাতলা হুম, হুম। ধরনের লোক, তাদেরও কিন্তু আবার অনেক কোলেস্টেরল বেশি দেখেছি আমি। আবার অনেক সময় দেখেছি যে যাদের একটু সুন্দর নাদুস বাড়ি, তাদের ক্ষেত্রে দেখেছি আবার কোলেস্টেরল কিন্তু নরমাল। এগেইন নরমাল। এটি ডিপেন্ড করে, হ্যাঁ? এটা এমন না যে আপনার খুবই চিকন মানুষ এবং তার কোলেস্টেরল একদম নাই, এরকম বলার কোনো অবকাশ নাই। আমি এই ধরনের অনেক কেস দেখেছি। যাক, সেটাই। আপনি দ্বিতীয় পার্ট যেটি বলেছেন প্রশ্ন, যে সাধারণত 9 ইয়ার্স থেকে 11 ইয়ার্স এর মধ্যে আপনার একবার লিপিড প্রোফাইল আপনাকে চেক করা দরকার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর যদি কারো ফ্যামিলিতে যদি ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলেমিয়া থাকে, হুম, ফ্যামিলিয়াল হুম, হাইপার কোলেস্টেরলেমিয়া মিন্স হচ্ছে ফ্যামিলি, মানে বুঝতেই পারছেন ফ্যামিলির মধ্যে কোনো ধরনের হুম, হার্ট হুম, ডিজিজ আছে, যেমন ধরেন হুম, অকালে আপনার 50-এর নিচে কোনো বাবা বা মা মারা গিয়েছেন, বা ভাই বা বোন মারা গিয়েছেন হার্ট ডিজিজে, হুম, 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 আচমকা, হুম, হ্যাঁ? তার মানে হচ্ছে যে খুবই হাই রিস্ক তাদের ক্ষেত্রে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলেমিয়া আছে। তাদের ক্ষেত্রে আপনার ওই বংশের আপনার এমনকি 2 বছরের পরেও আপনার এই কোলেস্ট্রলটা দেখতে হবে যে আপনার এদের মধ্যে কোনো ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রলেমিয়া জনিত কোনো আপনার এই লিপিড প্রোফাইলটা হাই কিনা, যাতে অ্যাগ্রেসিভলি অল্প বয়সে যাতে ট্রিটমেন্ট করা যায়, সেটি একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে যে আপনার যদি সাধারণত যদি ইয়ং হেলথি হয়ে থাকে, তাহলে এভরি 5 ইয়ার্স আপনার কোলেস্ট্রলটা চেক করতে পারেন। আর যদি বিশেষ করে পুরুষদের 45 থেকে 65 হলে অ্যাগেইন এভরি 1 to 2 ইয়ার্স করতে পারেন, এবং 65 এর পরে হলে আপনাকে এভরি ইয়ার করতে হবে। এগুলি হচ্ছে যে মোটামুটি একটা সুস্থ সবল মানুষ। যদি হুম, তাদের হুম। আন্ডারলাইন যদি কোনো ক্রনিক ডিজিজ থেকে থাকে, তাহলে প্রতিবার, যেমন আপনার ডায়াবেটিস আছে, যেমন আপনার ব্লাড প্রেশার আছে, বা অন্য কোনো কারণে কিডনি ডিজিজ আছে, তাহলে আপনার প্রতি 3 মাস অন্তর অন্তর যেভাবে ডাক্তার সাহেবেরা বলেন যে ব্লাড টেস্ট করার জন্য, তখন সেভাবে সেই ক্ষেত্রে আপনার লিপিড প্রোফাইলটাও চেক করতে হবে যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। অনেক ধন্যবাদ। তার মানে বিষয়টা এমন যে যাদেরকে আপনারা সন্দেহ করছেন, বা পারিবারিক একটা ইতিহাস আছে, পরিবারে দেখা যাচ্ছে যে কেউ কেউ মানে হার্টের রোগের কারণে হয়তো মারা গেছেন, বা অলরেডি তারা হার্টের রোগী হিসাবে আছেন এখনো, মানে এরকম একটা ইতিহাস যদি থাকে, পারিবারিক ইতিহাস ঝুঁকিপূর্ণ, যে কোলেস্ট্রলের কারণে বিভিন্ন সমস্যা হয়েছে, তাদেরকে আপনারা একটা পরীক্ষা নিরীক্ষা করেন। হ্যাঁ। জি, আর তার বাইরেও আপনারা একটা নিয়মিত ভাবে কিছু এই কোলেস্ট্রলটা আপনারা চেক করেন, যে কারণে আসলে আম, রোগী নিজে থেকে বলার দরকার নেই যে আমার কোলেস্ট্রলটা চেক করেন। আপনারাই বিভিন্ন ইতিহাস নিয়ে এবং রুটিনলি একটা নিয়মের মধ্যে রেখেই তাদেরকে আপনারা করে থাকেন। কাজে এটি এড়ানোর সুযোগ নেই। কাজে এটা একটা ভালো বিষয় যে আপনি যদি নিয়মিত চিকিৎসকের কাছে যান, আপনার চিকিৎসকই সেটা করবেন। আপনার অবস্থা বুঝে সে আপনাকে করবেন। তারপরও কারো কোনো উপসর্গ থাকলে নিশ্চয়ই জানালে সেটা নিশ্চয়ই আপনারা আরো আগেভাগে করবেন। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। তো এখন যেটা আমি প্রশ্ন করতে চাই যে, আপনি একটু আগে বলেছিলেন যে কোলেস্টেরলের ধরন নিয়ে বলেছিলেন না? যে ভালো কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল, তার মধ্যে কিছু আছে বেশি খারাপ। তো এগুলি কি আমরা বলব যে এগুলোই কোলেস্টেরলের ধরন? মানে এগুলোই টাইপ? জি। তো যে ভালো কোলেস্ট্রল যেটি, এই যে ভালো, যে আমি যে কিছু প্রথম দিকে বললাম যে ভালো হুম, হুম, জিনিসগুলো হুম। বানানোর জন্য ভাইটামিন ডি বলেন, টেস্টোস্টেরন বলেন, বিভিন্ন হরমোন বলেন, সেগুলো আমরা এইচডিএল কোলেস্টেরলের মাধ্যমে আমরা করতে পারি। ব্যাড কোলেস্টেরল যেটা এলডিএল হুম, হুম। কোলেস্টেরল, সেটি হচ্ছে যে আপনার যে আপনার ভ্যাসেলের গায়ে আপনার জমে জমে এটা আপনার রাস্তাকে একদম সরু করে ফেলে। তারপর আচ্ছা। ব্লাডটা সেভাবে যেতে পারে না। তো সুতরাং হুম, হুম। এই টোটাল এই ব্যাড কোলেস্টেরল, গুড কোলেস্টেরল, এগুলো কিন্তু আমাদের শরীরে বিভিন্ন প্রভাব হুম। ফেলে থাকে। আচ্ছা, আচ্ছা। অনেক ধন্যবাদ। আ আরেকটা কথা হচ্ছে যে এই যে কোলেস্টেরল বললেন না যে রক্তনালীর মধ্যে মানে তার ওয়ালে, ভিতরের দিকের ওয়ালে জমে যাচ্ছে, এবং যেটা সরু হতে হতে রক্তনালী যদি অনেক সরু হয়ে যায়, তখন সেই সরু যে জায়গাটা হলো তার দূরবর্তী অঞ্চলে তো আসলে হার্টের মাংসপেশি প্রয়োজনীয় রক্ত পাবে না, এবং সেক্ষেত্রে তো হার্ট অ্যাটাকটা হয়। তো এক্ষেত্রে মানে যাদের কোলেস্টেরল বেশি, বা রক্তনালী সামান্য সংকুচিত হয়ে গেছে, ইতিমধ্যে জমেছে বা জমে নাই যদি ধরি, তারা এই ভবিষ্যতের যে ঝুঁকিগুলা, আহ সেগুলো এড়ানোর উপায় কি? তার আগে যদি আপনি একটু ছোট্ট করে বলেন যে
কোন কোন বিষয়গুলো আসলে এই কোলেস্টেরলের কারণে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়? যে একটা মানে মানে যেগুলো হয় আর কি, যেসব ঘটনা বা যেসব রোগ। জি। তো ঝুঁকিপূর্ণ বলতে আমি সর্বপ্রথম বলব আপনার কিরকম ডায়েট এবং লাইফস্টাইল। এটি হচ্ছে যে আচ্ছা। নাম্বার 1 প্রায়োরিটি। ডায়েট হুম, বলতে কি বোঝাচ্ছি? ডায়েট বলতে বোঝাচ্ছি আপনি যা তা ইচ্ছা সেইভাবে খাচ্ছেন। আপনি আপনার শরীরের প্রতি যত্ন নিচ্ছেন না। আপনি প্রতিদিন প্রসেস ফুড খাচ্ছেন। প্রসেস হুম, ফুড হুম, বলতে আমি সেখানে ইনক্লুড করব বিভিন্ন ধরনের বার্গার বলেন, সসেজ বলেন, মানে হটডগ জাতীয় এই ধরনের বলেন, হুম, হুম, কিংবা বিভিন্ন ধরনের ট্রান্স ফ্যাট যুক্ত বিভিন্ন ধরনের প্রিজার্ভ যেগুলি ফুডস আছে, বিভিন্ন ফ্রেঞ্চ ফ্রাই বা যেকোনো কিছু এই ধরনের কিছু বলেন, সেটি একটা। আর লাইফস্টাইলের ব্যাপারে আমি বলবো আরেকটা জিনিস, যেটি হচ্ছে যে আমরা এখন অনেক সেডেন্টারি লাইফস্টাইলে আমরা অভ্যস্ত। সেটি হুম, আমাদের হুম। কাজের জন্য হোক কিংবা সেটি আমাদের ব্যস্ততার জন্য হোক, যেটাই হোক। হ্যাঁ, আমরা অনবরত কম্পিউটারের মধ্যে কাজ করে থাকি, কিংবা অনেক সময় আমরা এত ক্লান্ত হয়ে যাই যে বাইরে আবার হাঁটা কিংবা এক্সারসাইজ করা সেগুলোর সময় হয় না। হ্যাঁ, তো এগুলো কিন্তু একটা আম, আহ, ভূমিকা পালন করে থাকে। এছাড়া আপনার যে বিভিন্ন ধরনের ব্যাড হ্যাবিট বলবো, যেগুলি হচ্ছে স্মোকিং, তারপর ড্রিঙ্কিং অ্যালকোহল, সেগুলোর কথাও বলা যেতে পারে। তারপর এইভাবে অন এন্ড অন যে সমস্ত জিনিসগুলা আমরা সবাই জানি কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু আবার আরেকটা জিনিস না বললেই নয়, যেমন স্ট্রেস কিন্তু আপনার অবশ্যই সেটি একটা কন্ট্রিবিউট করে থাকে। আপনি বলতে পারেন যে স্ট্রেস কিভাবে আবার কোলেস্টেরল বিল করবে। স্ট্রেস করা মানে হচ্ছে যে আপনার শরীরে আপনি বেশি খাবেন। স্ট্রেসকে যে আপনার ডোপামিন ইনক্রিজ করার জন্য, আপনার প্লেজারের জন্য সেটি খাবেন। এখন সেটি লিড করবে কি করবে? আপনাকে ওবেসিটি করবে। এবং ওবেসিটি করা মানে কি? আপনার তলপেট বেড়ে যাওয়া, আপনার যে সমস্ত জায়গায় আপনার চর্বি থাকার কথা না সেই সমস্ত জায়গায় চর্বি বিল্ড হওয়া, এবং এই চর্বিগুলো পরবর্তীতে কোথায় যায় জমে? আবার সেই ব্লাড ভেসেলে গিয়ে জমে, এবং হুম, যার হুম, পরে একটা প্রবলেম সৃষ্টি করে থাকে। তো এই ভিসিয়াস সাইকেলটা কিন্তু আমাদের এই ডায়েট লাইফস্টাইল মডিফিকেশন যদি না করে থাকি তাহলে এগুলো হতে হুম, পারে। হুম। সেটাই, মানে এগুলো যে মানে আপনি যেটা বললেন যে যে কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোক এই জাতীয় ঘটনাগুলি ঘটতে পারে, এবং উচ্চ রক্তচাপ রোগে আক্রান্ত হয়ে যেতে পারে, উচ্চ রক্তচাপের রোগী হয়ে যেতে পারেন। আরো অনেক সমস্যা হতে পারে, শরীরের বিভিন্ন অংশে সমস্যা হতে পারে। কিন্তু যাদের এরকম ধরা গেল যে শুধু কোলেস্ট্রল বেশি, কোলেস্ট্রলটা তো কমাতে হবে, তাই না? তো সেক্ষেত্রে সেটা আসলে কিভাবে কমানো সম্ভব? সেটার জন্য আপনি যে খাবারের কথা বললেন, লাইফস্টাইলের কথা বললেন, যেগুলো আসলেই কারণ, সেগুলো করলে কি কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমে আসবে? নাকি সাথে আমরা কিছু ওষুধপত্রের কথা শুনি, সেগুলোরও ব্যবহার করতে হবে? জি, খুবই সুন্দর প্রশ্ন, এবং আমার মনে হয় আমাদের দর্শকবৃন্দ সবাই এই প্রশ্নটার উত্তর জানতে চাইবেন। এখন এটি ডিপেন্ড করে আপনার প্রথমত এটা কোলেস্টেরলের মাত্রাটা কেমন, কিরকম উচ্চতার মধ্যে রেঞ্জের বাইরে আছে, সেটি একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনার আন্ডারলাইং মেডিকেল কন্ডিশনটা কেমন। আন্ডারলাইং মেডিকেল কন্ডিশনটা এটা ইম্পর্টেন্ট এই জন্য, যেমন ডায়াবেটিস আছে, যেমন ধরেন আপনার কিডনি ডিজিজ আছে, ব্লাড প্রেশার আছে, এগুলা সবাই মনে হচ্ছে যে যেন এগুলা কোলেস্টেরল প্রত্যেকগুলো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। হ্যাঁ, হুম, তো হুম, আবার যদি যাদের হার্ট অ্যাটাক হয়েছে তাদের ক্ষেত্রে কোলেস্টেরল কিরকম এবং তাদেরকে কিরকম অ্যাগ্রেসিভলি ট্রিট করতে হবে, সেরকম এগুলো সবই কিন্তু আপনার পয়েন্ট আনতে হবে। এখন ধরুন আপনার একটা সুস্থ মানুষের একটা কোলেস্টেরল আছে 200 এর একটু উপরে, তাহলে আমি সাধারণত আমার অ্যাপ্রোচটা হচ্ছে যে ডায়েট এন্ড লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে হুম, স্টার্ট করা যেতে পারে ফর 3 মান্থস, এবং এরপরে আবার ব্লাড টেস্ট করে দেখা যায় যে ওনার কোলেস্টেরলটা কেমন। এবং সেই ক্ষেত্রে এগেইন আমরা দেখবো টোটাল কোলেস্টেরল বলেন, ব্যাড কোলেস্টেরল বলেন, এইচডিএল সবকিছু দেখবো। আচ্ছা, আরেকটা লোকের যদি সুস্থ মানুষ কিন্তু যদি জি, আপনার দেখেন যে 240 উপরে হয়ে গেছে, হুম, 260 বা 300 হয়ে গেছে, আপনার এলডিএল কোলেস্টেরল আপনার অলমোস্ট 200, কিংবা এইচডিএল কোলেস্টেরল আপনার 40 নিচে, 50 নিচে, তার মানে অনেক রিস্ক। তারপর তার লাইফ স্টাইলটা অনেকটা ভালো না, তখন হ্যাঁ, তারপরও মানুষকে সাধারণত লাইফ স্টাইল এন্ড ডায়েটকে স্টার্ট করব, এবং সেটা মেডিসিন দিয়ে হলেও তারপরও ডায়েট এবং লাইফস্টাইল কিন্তু সবসময় থাকতে হবে। এমন না যে যে আমি মেডিসিন দিয়েছি এবং এরপরে ডায়েট আর লাইফস্টাইল কিন্তু এটা ফ্যাক্টর না, না, কথা সেটা না। কথাটা হচ্ছে যে যে আপনাকে ডায়েট এন্ড লাইফস্টাইল মডিফিকেশন সবসময় করতে হবে, প্লাস whether or not we need to give medicine or not। এখন হুম, মেডিসিনটা আবার খুবই ট্রিকি। মেডিসিনটা আপনার অ্যাগেইন এটা দেখতে হবে আন্ডারলাইন ডিজিজ আছে কিনা, করোনারি আর্টারি ডিজিজ আছে কিনা, এগুলো ভিত্তি করে আপনার হুম, বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করতে হয়। এটা এমন না যে যে আমি একজন লোককে অ্যাট্রোপাস্টাটিন বা রোসোপাস্টাটিন দিয়ে দিলাম লো ডোজে, হুম, সেরকম হুম। না। এটা ডিপেন্ড করে অ্যাগেইন অনেক কিছুর উপর, নাম্বারের উপর, লাইফ, তারপর আচ্ছা। ওনার কোমরবিডিটির উপর, সবকিছুর উপর নির্ভর করে ওইভাবে আপনার প্লে করতে হয়।
জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সাথে একটা ছোট্ট প্রশ্ন, যে এই ওষুধ আহ, যদি শুরু করা হয় এবং ধরা গেল যে একটা সময়ে কোলেস্টেরল মাত্রাটা কমে এসছে বা স্বাভাবিক মাত্রা এসছে, তখন কি ওষুধটা বন্ধ করা সম্ভব? জি, খুবই সুন্দর প্রশ্ন। এটি ডিপেন্ড করে, এটি আপনার একটা মানুষ সম্পূর্ণ আগে সুস্থ ছিল এবং মোটামুটি সুস্থ, অন্য কোনো কোমরবিডিটি নেই। আরেকটা হুম, মানুষের যে কোলেস্টেরল আছে, সেই সাথে সাথে করোনারি আর্টারি ডিজিজ আছে, মিনস জি, কোন সময় স্ট্যান্ড হয়েছে বা হার্ট অ্যাটাক হয়েছে, হ্যাঁ, হুম, হুম, এটা। তো যেই লোকটার করোনারি আর্টারি ডিজিজ আছে, মানে সারা জীবন কোলেস্টেরল ওষুধ খেতেই হবে, কোনো আচ্ছা, বন্ধ করার কোনো উপায় নেই, বুঝছেন? কারণ এই কোলেস্টেরল ওষুধ শুধুমাত্র যে কোলেস্টেরলের মাত্রাটা কমাচ্ছে শুধু সেটা না, এই কোলেস্টেরল ওষুধ আবার যে আপনার শরীরে ব্যাসেলে হুম, হুম, যে ইনফ্লামেশন হচ্ছে, এবং এই ইনফ্লামেশনের জন্য যে ব্যাসেলটা যে সরু হচ্ছে, সেটাকেও আপনার কমানোর জন্য চেষ্টা করতেছে। তো সুতরাং বুঝতে পারতেছেন, কোলেস্টেরল হুম, হুম, ওষুধ শুধুমাত্র কোলেস্টেরলকে কমানোর জন্য আমরা দিচ্ছি না, এটা আচ্ছা, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হিসেবেও কাজ করতেছে। এটি একটা পয়েন্ট। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে, আপনি ধরুন আপনি সম্পূর্ণ সুস্থ, কিন্তু আপনার হুম, কিছুটা কোলেস্টেরল বেশি ছিল, কোলেস্টেরল আপনি নিয়েছেন, অ্যান্টি কোলেস্টেরল মেডিসিন, এখন আপনার কমে গিয়েছে। একই, যদি কমে থাকে, কতটুকু কমেছে না কমেছে সেটি দেখতে হবে। নিয়ম হচ্ছে যে, একটা রিসার্চে দেখা গিয়েছে, যদি আপনার কোলেস্টেরল লেভেল যদি কমিয়েও ফেলেন, হুম, তারপরও হুম, আপনার কোনো ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না, যদি না একদম অসম্ভব লো হয়ে থাকে। এবং এই অসম্ভব লো কখনো সম্ভব না, কোনো না কোনো আমাদের খাওয়া দাওয়া বলেন, লাইফস্টাইল, সবসময় একটা কোলেস্ট্রল লেভেল থাকে। তো এই জন্য বলি, যখন কোলেস্ট্রল যদি আপনার মেডিসিনকে হয়তো একটু অ্যাডজাস্ট করা যেতে পারে, একটু কমানো যেতে পারে হুম, হুম, বিভিন্ন হুম, কারণে অকারণে, কিন্তু একদম বন্ধ করা সাধারণত দেখা যায় না। আর যদি আচ্ছা, আচ্ছা, সত্যি সত্যি যদি একদম অসম্ভব কম থাকে কোনো মিরাকেলি, তাহলে সেটি হচ্ছে ভিন্ন কথা। আর যদি কোমরবিডিটি থাকে, যেমন বিশেষ করে হার্ট ডিজিজ থাকে, তাহলে কন্টিনিউ করতে হবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। পুরো বিষয়টা আসলে পরিস্থিতির উপর নির্ভর করে, এবং যার একবার কোলেস্টেরল বেশি, তার তো স্বাভাবিকভাবেই অন্য সমস্যা থাকতে পারে, এবং একটা বয়সের পরে তো সেটা থাকাটা অস্বাভাবিক কিছু না। জি, সেক্ষেত্রে এটা বন্ধ করাটা ঝুঁকিপূর্ণ হবে, এবং অবশ্যই আমি আশা করবো দর্শক আপনারা যারা দেখছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া এইসব ওষুধগুলো কখনোই বন্ধ করবেন না, কারণ এই আলোচনাগুলো আমরা শুনি, সেই জন্য প্রশ্নটা করলাম। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাব। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিভিএন ওয়েলনেস, সাথে আছি ডাক্তার সজল আশফাক। আমাদের অতিথি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ, উনি যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে। এবং আজকে আমরা কথা বলছি কোরবানির কিছু স্বাস্থ্যগত বিষয় নিয়ে। আমরা কোলেস্টেরল নিয়ে অধিকাংশ কথাই বলে ফেলেছি। এখন আমরা একটু মানে রেড মিট নিয়ে কথা বলতে চাই, কারণ কোরবানিতে তো রেড মিটের অনেক আধিক্য দেখা যায়। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনারা সবসময় বলেন যে যারা হার্টের রোগী, মানে যাদের করোনারি আর্টারি ডিজিজ আছে বা অন্য কোনো সমস্যা আছে বা কোলেস্ট্রল বেশি, তাদের ক্ষেত্রে আপনারা বলেন যে রেড মিটটা এড়িয়ে চলতে বা কম খেতে, বা যে কোনো একটা বিধিনিষেধ থাকে অল্প মাত্রায় হলেও। আবার আমরা এটাও জানি যে এই রেড মিটে এমন কিছু জিনিস আছে, যেমন উচ্চমাত্রায় আয়রন থাকে, আরো কিছু বিষয় থাকে, যেগুলো একটা বয়সের, বিশেষ করে তরুণ বয়সের বা শিশু কিশোরদের জন্য কিন্তু ভালো, আমরা জানি। তো এই ক্ষেত্রে আসলে আপনি রেড মিটটাকে কিভাবে বিচার করবেন? জি, খুবই সুন্দর প্রশ্ন। রেডমিট, অ্যাগেইন আপনি যেটি বলেছেন যথার্থই বলেছেন, যে একটা বয়সে আপনার যেহেতু রেড মিটের মধ্যে অনেক ধরনের ভাইটামিনস, মিনারেল, জিঙ্ক, বি12, অনেক অনেক কিছুই আছে, প্রোটিন, হ্যাঁ, এগুলি এগুলি কিন্তু আমাদের শরীরের বৃদ্ধির জন্য, গঠনের জন্য দরকার আছে। কিন্তু যখন আপনার কোলেস্টেরলটা বেড়ে যাবে শরীরে, তখন আপনারা জানেন এটির মধ্যে অনেক ফ্যাট আছে, এবং এই ফ্যাটটা কিন্তু আপনার চাইবেন না যে আরো ফ্যাট আরো বেড়ে যাক আপনার শরীরে। হুম, হুম, তো হুম, সুতরাং আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে যাদের হার্ট ডিজিজ আছে তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। বিশেষ করে যাদের ফ্যামিলিতে হার্ট ডিজিজ আছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কিংবা যাদের কোলেস্টেরলের ওষুধ খাচ্ছেন, কোলেস্টেরল বেশি আছে, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। একদম না যে আপনি খেতে পারবেন না, কিন্তু আপনার পোরশনটা একটু লিমিট করতে হবে। এমনি বেশি করে খেতে পারবেন না। আর সপ্তাহে ধরুন আপনি ৩ দিন খেতে পারেন। খুব বেশি হলে আপনার 12 থেকে 20 আউন্স খেতে পারেন প্রতিদিন। হয়তো যদি এক পোরশনে আপনি 3 to 4 আউন্স করে খেলে, আপনার ৩ দিন মধ্যে আপনার 12 থেকে 20 আউন্সের মধ্যে আপনি সীমাবদ্ধ থাকতে হবে। এর থেকে বেশি খাওয়া উচিত না আরকি। আচ্ছা, আচ্ছা। তার মানে হচ্ছে যে খাওয়া যাবে, সেটার একটা মাত্রা থাকতে হবে। এটা একটা বড় বিষয়। আহ, উম,
কিন্তু এই রেড মিটের মধ্যে যদি ধরি আমরা, যে কারণ আপনার গরু, খাসি যেটাই ধরি বা অন্য কোনো প্রাণী যেগুলো আমরা খাই, তো সব ধরনের রেড মিটই কি একই রকম, মানে একই রকম, যে আমরা যেটা বলি কোলেস্টেরলের বিবেচনায় কি সবই একই ধরনের ক্ষতিকর যদি সেটা ভাবি? তো জি, সবচেয়ে বেশি আপনার স্যাচুরেটেড ফ্যাটস হুম। কম্বিনেশন যদি ফ্যাটও বলে থাকেন, তার মধ্যে বিফের মধ্যে সবচেয়ে বেশি দেখা আচ্ছা। যায়। আর হুম। যদি আপনি যদি এখন যদি 19-20 যদি আপনি যদি মেজার করতে চান, তার মধ্যে হুম। গোটের মধ্যে আপনার একটু কম আছে ফ্যাট। হুম। হ্যাঁ? তো যদি আপনি সেরকম মানে খুবই কেয়ারফুল থাকতে চান, তাহলে আপনার এটি একটা কিছুটা অল্টারনেটিভ হতে পারে। কিন্তু যদি মিট খেতে হয়, সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনার চিকেন বা টার্কি এই ধরনের কিছু। আচ্ছা। আর যদি রেড মিট, এগুলো তো আর রেড মিট না, চিকেন বা টার্কি সেগুলো অন্য ধরনের। কিন্তু রেড আচ্ছা। মিটের ক্ষেত্রে আপনার মোটামুটি সবগুলাতেই আপনার ফ্যাট আছে, এবং আপনাকে হুম। পোরশন সাইজ, আপনাকে যে কতদিন খেতে হবে সপ্তাহে, সেগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, তার মানে কি, মানে কোনো হেলথি রেড মিট নেই? আচ্ছা, আচ্ছা। রেড মিটের মধ্যে বিভিন্ন জায়গার মাংস মানে আপনার মানে মানে সেই বিফের, মানে একটা গরুর বিভিন্ন জায়গার মাংসের কথা বলছেন জি, তো? জি, 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 আচ্ছা, আচ্ছা, যদি জি। একটু বলেন। আমরা যেমন সারলন বলে থাকি, তারপর লন্ডন ব্রয়েল বলে থাকি, তারপর রাউন্ড বিফ অফ আই, এরকম বাজারে যখন দেখা যায় এই ধরনের হ্যাঁ, জিনিস, হ্যাঁ, হ্যাঁ। সেগুলা ফ্যাটটা আপনার কম। মানে মোটামুটি আমি বলতে চাচ্ছি সেগুলিতে লিন ফ্যাট, লিন মিট, বুঝতে পেরেছি, বুঝতে ফ্যাট পেরেছি। যতটুকু মানে কম জায়গায় থাকে আরকি। হুম, যেমন আপনি হুম, যদি এখন কথার কথা আপনি যদি রানের মাংস খেতে যান, হুম, কিংবা আম জানি না গরুর উপরের হুম, হুম। দিকে যদি মাঝখান ছাড়া যদি দুই পাশে যদি থাকে, সেগুলিতে হ্যাঁ, আপনার হ্যাঁ, ফ্যাট হ্যাঁ। থাকে, তো ওগুলোতে ফ্যাট বেশি হবেই। আর অন্য জায়গার বিভিন্ন অন্য জায়গার যেগুলি আছে সেগুলোতে আপনার কিছুটা ফ্যাট কম থাকে। আচ্ছা, আচ্ছা। তো আমার মনে হয় যে এই ধরনের, মানে আমরা যদি ইন্টারনেটে সার্চ দিই বা গুগলে সার্চ দিই, তাহলে কিন্তু এই ধরনের গরুর কিন্তু ছবি পাওয়া যায়, যে জি, বিভিন্ন জি, জি, জায়গায় জি, বিভিন্ন কাট দেয়া জি, থাকে, তাই না? আবার এবং জি, জি, তার মধ্যে থেকে কোনটা চর্বি কম সেগুলোও আছে আসলে। জি, জি, তার জি, মানে হচ্ছে যে সেই জায়গাগুলোর মাংসতে চর্বি কিছুটা কম থাকে। জি। হ্যাঁ? তো এটা একটা বিষয়। আরেকটা জিনিস আমার বাই দ্য ওয়ে মনে হলো এটা, যে একটা মজার বিষয়। অনেক সময় আমরা শুনি যে রান্না করা গরুর মাংসের চেয়ে সেটা যদি ইয়ে করা হয়, যেটা ওই মানে ঝাঁজ, মানে মানে যেটা বলি যে স্মোকড যেটা, বা জি, জি, কাবাব বানিয়ে যদি খাওয়া হয়, জি। তাতে কি চর্বি ঝরে যায়? মানে সেটা কি একটু আপনি বেটার? গ্রিলটা বলতে চাচ্ছেন মনে হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। গ্রিলটা গ্রিলটা গ্রিলড বেটার, আইডিয়া, হ্যাঁ, সেটা আমি টার্মটা গ্রিলটা ভুলে বেটার, কিন্তু যাচ্ছিলাম। জি, গ্রিলটা বেটার। আপনি ফ্রাই থেকে বা ইয়ে থেকে এটা বেটার। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে গ্রিল যখন করতে যাবেন, তখন যে সার্কলটা ব্যবহার করা হয়ে থাকে, তখন অনেক সময় আমরা এত তাপমাত্রা ব্যবহার করে থাকি, অনেকটা বার্ন করে ফেলে থাকি। এবং হ্যাঁ, হ্যাঁ, বার্ন করা মানেই তো হচ্ছে যে এটা আপনার অনেক হার্মফুল কম্পাউন্ড সেখানে সৃষ্টি হয়ে সেখানে থাকে। যাচ্ছে। আমরা অক্সিডেটিভ রেডিক্যাল বলে থাকি, এই হুম, ধরনের। হুম, হ্যাঁ? তো হুম। এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে, যাতে ওভারকুকও যাতে না হয়ে থাকে, আবার এট দ্য সেম টাইম আচ্ছা, আন্ডারকুক আচ্ছা, যাতে না হয়ে থাকে। আচ্ছা, আচ্ছা। কিন্তু ধরেন মাংস যখন পাওয়া গেল, একটা গরুর মাংস কোরবানিতে যখন পাওয়া যায় না, হুম। সেটা থেকে যে দৃশ্যমান যে চর্বি, মানে অনেক চর্বি তো দেখা যায়, তো সেগুলো যদি আমরা কেটে বাদ দিতে পারি শুরুতে, তাতে কি কিছুটা উপকার আছে? অবশ্যই উপকার আছে। সেটি আপনি যতটুকু সম্ভব আপনি সম্পূর্ণ ফ্যাট গুলা আপনি সরাতে চেষ্টা করবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমরা আরেকটা জিনিসটা মার্বল কি একটা নাম দেওয়া হয়েছে। এটা খুব সম্ভবত হুম, মার্বল ফ্যাট নাকি বলে। আপনি জি। দেখবেন মাংসের ভিতরে যেমন একটা জিগজ্যাগ জাতীয় ভিতরে আপনার সরু হ্যাঁ, হ্যাঁ, রাস্তার হ্যাঁ। মতো আপনার ফ্যাট থাকে, মানে যেগুলো একটা থাকে কোনো একটা, অবস্থাতে আপনি বের করতে পারবেন না। বা তো যায় না। এটাই হচ্ছে যে প্রবলেমেটিক। মানে একটা মোজাইক অ্যাপিয়ারেন্স হয়। জি, জি, মোজাইক এক্সাক্টলি। জি, 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 বুঝতে পেরেছি। আচ্ছা, এবার একটু মানে মাংস, তো এটা গেল গ্রিলের কথা। কিন্তু মাংস রান্না করা হয়। শুধু মাংসই না, আরো অনেক জিনিস রান্না করা হয়। সেখানে আমাদের কমিউনিটিতে তো আসলে তেলের ব্যবহার অনেক বেশি। অনেকে ঘিও ব্যবহার করেন। সেটা বাদ দেই। আমরা ঘির কথা বাদ দিই। যদি তেলের কথাই ধরি, তেল নিয়ে কিন্তু একেক সময় একেক রকম তথ্য শুনি, এবং সবাই দাবি করে, মানে যারা তেল বাজারজাত করেন সবাই দাবি করেন যে এটা হেলথি, এটা হার্টের জন্য ভালো। আসলে কোন ভোজ্য তেলটা ভালো? মানে তেলটা তো আসলে এটা গরম করা হয়, তাই না? তো জি। এর ক্ষেত্রে তো নানান বিবেচনা আছে। আপনি এর আগেও একবার বলেছিলেন যে তেল দিয়ে আপনি কি করবেন সেটা একটা বিষয়। যে আপনি কি ফ্রাই করবেন না স্বাভাবিক রান্না করবেন? তো আমরা কোন তেলটা আসলে নিরাপদে ব্যবহার করতে পারি? নিরাপদ এই সেন্সে যে এটা অন্য তেলের চেয়ে বেটার। জি।
তো সেটি বলার আগে আমি আরেকটু সংযোজন করি যে জি। আপনি যে মাংসটা রান্না করছেন তার মধ্যে ফ্যাট আছে এবং সেটি রান্না করতে যদি আরো যদি বেশি তেল দিয়ে থাকেন তাহলে তো বুঝতে পারছেন যে তাহলে তো মানে synergistic তেলে effect ফেলে এর মতো, যে additive effect। তো হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে এটা, হ্যাঁ? আর তেলের ব্যাপার, অয়েলের ব্যাপারে আমরা মোটামুটি সবাই একমত যে অলিভ অয়েলের কোনো এর থেকে বেস্ট অয়েল আর ভালো তেল নাই আর রান্নার জন্য। অ্যাভোকাডো অয়েলের ব্যাপারে কোনো বেস্ট হ্যাঁ, এর হ্যাঁ, থেকে বেস্ট আর নাই, হ্যাঁ? এই দুটো। এরপরে যেগুলি আছে অনেক প্লাস মাইনাস এদিক সেদিক শোনা যায়। তার মধ্যে ক্যানোলা অয়েল মোটামুটি ভালো। এরপরে যখন আপনার আসতেছে ভেজিটেবল অয়েল বলেন কিংবা কোকোনাট অয়েল বলেন কিংবা আম আ স সয়াবিন অয়েল বলেন, এই ধরনের অন অ্যান্ড অন হুম, এগুলো কিন্তু আপনার একটু নিচের দিকে পড়ে গেছে। তো যেকোনো তেলের ভালো না মন্দ এটি ডিপেন্ড করে আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কত, ওমেগা হুম, হুম, 6 ফ্যাটি অ্যাসিডের তুলনায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যদি বেশি হয়ে থাকে ওই তেল ভালো। আরেকটা হুম, জিনিস আপনার খেয়াল রাখতে হবে বয়লিং পয়েন্ট, যেটা গত অনুষ্ঠানে একবার আমি বলেছিলাম হুম, যে জি, জি। এটা আপনি কিছুক্ষণ আগেও বলছেন যে যে কি রান্না করতেছে, এটা কি ফ্রাই করছেন নাকি অনেকক্ষণ অনেক তেল দিয়ে কোনো কিছু ভাজা করছেন, তো এটার কতটুকু ধারণ ক্ষমতা আছে এবং সেটির দিকে খেয়াল রাখতে হবে। যেমন ধরুন আপনার অনেক সময় রেস্টুরেন্টে দেখা যায়, বিশেষ করে কি না ওই যে জাপানিজ রেস্টুরেন্ট, যারা মানে ওই যে রান্না করার সময় একদম আগুন তাগুন ফ্লেম হুম, 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 উঠে হুম। যায় তেলের মধ্যে। তো এইরকম যদি আমরা রান্না করার সময় যদি অনেক সময় ধোঁয়া বা স্মোক হয়ে যায় বা আগুন ধরে যায়, ওই সমস্ত তেল কিন্তু মাস্ট আপনাকে অ্যাভয়েড করতে হবে। কারণ যে যখনই এটা এত অতি তাপমাত্রায় যখন এটি গরম হয়ে গিয়েছে এবং আগুন ধরে গিয়েছে, ফ্লেম হয়ে গিয়েছে, তার মানে এটি বয়লিং পয়েন্টটা ততটুকু ধারণ ক্ষমতা নাই এবং এটি যখনই এত উত্তপ্ত হয়ে যাবে তখনই এটি হার্মফুল কম্পাউন্ড গুলা আপনার এটি সৃষ্টি করবে, যেটা আমাদের শরীরের জন্য ভালো না, যেটাকে আমরা অক্সিডেটিভ রেডিক্যাল বলে থাকি। তো এই দুইটা জিনিস দেখতে হবে। তো আমরা যখন অলিভ অয়েলের কথা বলি, আমরা যখন হুম, আপনার হুম। অ্যাভোকাডো অয়েলের বলি, এগুলো অবশ্যই তো প্ল্যান্ট, কিন্তু এগুলির মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা বেশি। এগুলির মধ্যে আপনার যে বয়লিং পয়েন্টটা আছে সেগুলো একটু বেশি, যার ফলে আপনি যদি কথার কথা আপনি যদি হুম, হুম, হুম। ফ্রাই করতে যান আপনার ভেজিটেবল অয়েলের তুলনায় এগুলো অনেক বেটার অপশন। কারণ Better, এগুলি আপনার অনেক গরম হয়ে গেলেও তারপরও এটি আপনার ওই যে হার্মফুল কম্পাউন্ড গুলা সৃষ্টি করতে তৈরি হয় না, আপনার করবে না আর কি। কম তৈরি হবে। জি আচ্ছা, আচ্ছা, তার মানে এগুলি মানে উচ্চ মাত্রায় বা অনেক মানে অনেক গরম করে যেসব খাবার রান্না করা হয় সেক্ষেত্রে এই ধরনের তেল ব্যবহার করাটা ভালো। জি আচ্ছা, আমি এটা দেখেছি অনেক সময়, আপনার কাছ থেকে শুনতে চাই সেটা হচ্ছে যে অনেকেই দেখা যায় যে কিন্তু মানে পুরনো তেল ব্যবহার করেন। মানে এটা কিন্তু একটা প্রবণতা আছে আমাদের কমিউনিটিতে, যে একবার রান্না করেছেন, একটা ফ্রাই করেছেন, হয়তো একটা চিকেন ফ্রাই করেছেন বা একটা কিছু, তেলটা তো রয়ে যায়, সেটা দিয়ে হয়তো আবার রান্না করছেন। তো এটা তো আমরা জানি যে এটা ভালো না, আপনি কি বলেন? জি, আপনি উত্তরেই বলে দিচ্ছেন। আমরা অনেক সময় হয়তো ইকোনমিক্যাল কারণে হোক বা হ্যাঁ, হ্যাঁ। সহজে আমরা কোনো কিছু ফেলে দিতে চাই না। কিন্তু হয়তো অনেকে হয়তো জানেনও না। তো আজকের অনুষ্ঠানের পরে আপনারা আশা করি জানবেন যে, যে যদিও একটু ইকোনমিক্যাল এর উপর টাফ হয়ে যায়, কষ্ট হয়, তেল হ্যাঁ। আ আ আপনার আবার কিনতে হবে। কিন্তু এই হুম, ধরনের হুম। ব্যবহার করা উচিত না আরকি। কারণ এটি যদি আবার সেটাই। যদি আপনার তাপমাত্রা হাই করেন হুম, তখন হুম। আবার সেই হার্মফুল কম্পাউন্ড গুলো আবার সৃষ্টি হবে। জি, জি। অনেক ধন্যবাদ ডাক্তার মুজিবুর রশিদ। তো ডাক্তার মুজিবুর রশিদ, আমরা আ মাংসের কথা শুনলাম। মাংস থেকে দৃশ্যমান চর্বি কেটে বাদ দেওয়া যেতে পারে এবং মাংসতে যেহেতু নিজেরই তেল থাকে, সেক্ষেত্রে আসলে রান্নার সময় অনেক বেশি তেল দেওয়ার দরকার নেই। এবং আপনি দুটো তেলের কথা বললেন যে অলিভ অয়েল এবং অ্যাভোকাডো অয়েলের কথা বললেন। সাথে যদি কেউ ততটা মানে সামর্থ্য না থাকে তাহলে ক্যানোলা অয়েল ব্যবহার করতে পারে। এগুলো তো আছে এবং আরেকটা আমরা কোলেস্টেরলের কথা শুনলাম। তো আমরা অনুষ্ঠান শেষ করব। আপনি শেষ ভাগে কি বলতে চান? আমার মনে হয় যে কোলেস্টেরল নিয়ে তো অনেক কথা হয়েছে। তারপরে শেষ ভাগে যদি আবার বলেন যে কিছু নাম্বার, যে কোলেস্টেরলের এই নাম্বারগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যে এই কোলেস্টেরলের মাত্রা যদি এত থাকে তাহলে অবশ্যই সতর্ক হবেন। বা এরকম কিছু ছোট কোনো ইনফরমেশন দিতে পারেন কিনা যেটা আমাদের দর্শকদের জন্য কাজে আসবে? জি, আমরা সচরাচর যেহেতু আমরা সাউথ এশিয়ান, বাংলাদেশীদের কিন্তু এথনিসিটি অনুযায়ীও এটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। আমাদের এই দিকের মানুষদের কিন্তু আপনার কোলেস্টেরলের প্রবণতাটা বেশি থাকে এবং বেশি। হার্ট ডিজিজটাও বেশি হয়ে থাকে। তো এইজন্য কিছু নাম্বার আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবং আমি যেটা দেখেছি আপনার যখনই ব্লাড টেস্ট নেন আমাদের দেশীয় ভাই-বোনেরা খুবই কনসার্ন থাকেন কোলেস্টেরলের জন্য, সেটি গুড নিউজ। এবং এই নাম্বারগুলো আপনাদেরকে মনে রাখতে হবে কিছুটা, যে টোটাল কোলেস্টেরল 200 এর নিচে
থাকলে আপনার এটি হার্ট হেলথি, আপনি নিজেকে নিজে ভালো মনে করবেন। আর এলডিএল কোলেস্টেরল যদি অন্য কিছু আল্লাহ মাফ করুক, যদি কোনো হার্ট ডিজিজ যদি না থাকে, আন্ডার 100 যদি থাকে ব্যাড কোলেস্টেরল, সেটাও হার্ট হেলথি। আর যদি গুড কোলেস্টেরল যেটি 60 কিংবা উপরে যদি হয়ে থাকে, ভেরি গুড। আপনাকে অবশ্যই কনসার্ন থাকতে হবে যখন টোটাল কোলেস্টেরলটা 240 উপরে যায়, কিংবা এলডিএল কোলেস্টেরলটা 160 বা উপরে যায়, কিংবা এইচডিএল গুড কোলেস্টেরলটা যখন আপনার মেল যদি হয়ে থাকে, পুরুষ হয়ে থাকে, যদি সেটা 40 নিচে যায়, কিংবা মহিলা যদি হয়ে থাকে সেটা যদি 50 নিচে যায়, তখনই আপনার এটি ডেঞ্জার জোনে পড়ে গেছেন। এবং তখন ইমিডিয়েটলি আপনাকে ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আপনি যেরকম আগে প্রসেস ফুড খেতেন, যেটা সেটা খেতেন, তারপর বিরিয়ানি বলেন, ওই বলেন, সেই বলেন, এগুলো থেকে কিন্তু অনেক একটু করে আস্তে আস্তে আপনাকে দূরে সরে আসতে হবে, এবং বডিকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। এবং সেই সাথে সাথে আপনি প্রোভাইডারের সাথে আলাপ করে আপনি যে মেডিসিন কোনো দেওয়া যায় কিনা সেটি করতে পারেন। এছাড়া প্রতিদিন আমি সবসময় বলে থাকি, আপনার এক্সারসাইজ করা লাগবে না, ঘরের মধ্যে যে কাজ আছে এটিও এক ধরনের এক্সারসাইজ। আপনার যে জগিং করতে হবে, দৌড়াতে হবে, জিমে যেতে হবে সেটি না, আপনি হাঁটাহাঁটি করেন কিছুটা 15 মিনিট 20 মিনিট করে দিনে, সেটা করতে পারেন। হ্যাঁ, উইকলি 150 মিনিটস এক্সারসাইজ সেটি করতে পারেন। ব্যাড হ্যাবিট গুলো থেকে দূরে থাকেন। স্মোকিং বলেন, বেপিং বলেন, এই যে এখন মারিওয়ানা বলেন, বেপিং বলেন, মনে করেন যে এগুলোর মধ্যে কিছু বুঝি নাই, আপনার ইনহেল করছেন না, এগুলো কিন্তু খুব খারাপ। আর কি সবকিছু এগুলি খারাপ। অ্যালকোহল থেকে দূরে থাকেন। তারপর স্ট্রেস যতটুকু সম্ভব আপনি কম রাখেন, এবং যে ক্রনিক যে বিভিন্ন মেডিকেল কন্ডিশন গুলো আছে সেগুলোকেও একটু ম্যানেজ আন্ডার কন্ট্রোলে রাখেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং নাম্বারগুলি সহজ, আমি যেটা খেয়াল করলাম যে মানে 200, 160 তিনটা নাম্বারই বেশি মানে মনে রাখলেই চলবে। যে খারাপ মানে টোটাল কোলেস্টেরল 200 নিচে থাকা ভালো, এবং বেশি খারাপ যেটা এলডিএল 100 নিচে থাকা ভালো, আর ভালো কোলেস্টেরল 60 উপরে থাকা ভালো। অনেক ধন্যবাদ। জি, তো অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমার মনে হয় যে দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আজকে আমরা চেষ্টা করছি যে কোরবানির সময় বিশেষ করে মাংস সংক্রান্ত কোলেস্টেরল এবং কি ধরনের কুকিং অয়েল এবং যেটা আমরা রেড মিট বলি সেগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি সে সম্পর্কে একটা মোটামুটি একটা গাইডলাইন কিন্তু ডাক্তার মঞ্জুর মোর্শেদ আপনার দিয়েছেন। আশা করি এই অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হবেন। দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।